ভূগোল সাবজেক্টের যে 4 নম্বর যে অধ্যায়টি রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, এই চ্যাপ্টারের উপর আমরা সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব, যেগুলি তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে পরপর কোশ্চেন উত্তরগুলি আলোচনা করছি, তোমরা দেখো। সবার প্রথম দেখো একের দাগে কি আছে, দু একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলি তোমাদের এক্সামে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং কোশ্চেনগুলি আমরা এখানে উত্তর সহ আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি তোমরা দেখো। একের কোশ্চেনটি কি আছে, বায়ুর গতিবেগ কোন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়? তো এখানে অ্যান্সারটি দেখো অ্যানিমোমিটার। এরপরে দেখো দুইয়ের কোশ্চেনটি কি আছে, ITCZ এর পুরো নাম কি? তো এখানে অ্যান্সারটি দেখো ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্সি জোন। এরপরে নেক্সট আমরা তিনের কোশ্চেনটি দেখে নেব। এরপর তিনের কোশ্চেনটি কি আছে, আয়ন বায়ুর অপর নাম কি? তো এখানে অ্যান্সারটি কি হবে দেখো বাণিজ্য বায়ু। এরপরে দেখো চারের কোশ্চেনটি কি আছে, নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে? তো এখানে অ্যান্সার হবে নিম্নচাপ বলয়। এরপরে দেখো পাঁচের কোশ্চেনটি কি আছে, কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি কি হবে দেখো উচ্চ চাপ বলয়। এরপর দেখো ছয়ের কোশ্চেনটি কি আছে, দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ুর কি ধরনের চাপ সৃষ্টি হয়? তো এখানে অ্যান্সার হবে নিম্নচাপ। এরপর দেখো সাতের কোশ্চেনটি কি আছে, দুই মেরু অঞ্চলে কি ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে? তো এখানে অ্যান্সার হবে উচ্চ চাপ বলয়। এরপর নেক্সট আমরা আটের কোশ্চেনটি দেখে নেব। এরপর আটের কোশ্চেনটি কি আছে, ফেরেলের সূত্র অনুসারে মেরুবায়ু দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয় এবং কি নামে পরিচিত? তো এখানে অ্যান্সারটি হবে বাম দিক থেকে প্রবাহিত হয়, দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত। এরপর নয়ের কোশ্চেনটি কি আছে, দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু কি নামে পরিচিত? তো এখানে অ্যান্সারটি হবে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। এরপর নেক্সট আমরা দশের কোশ্চেনটি দেখে নেব। দশের কোশ্চেনটি কি আছে, আমাদের রাজ্যে গরমকালে বিকেলের দিকে যে ঝড় হয় তার নাম কি? তো এখানে অ্যান্সারটি হবে কালবৈশাখী। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 12 কোশ্চেনটি কি আছে, গর্জনশীল চল্লিশা কোন অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়? তো এখানে অ্যান্সারটি হবে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এরপরে দেখো দুইয়ের দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো তোমাদের এক্সামে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। একের কোশ্চেনটি কি আছে, নিরক্ষীয় শান্ত বলয় ড্যাশ নামে পরিচিত? তো এখানে অ্যান্সারটি হবে ডোল ড্রাম। এরপরে নেক্সট আমরা দুইয়ের কোশ্চেনটি দেখে নেব। দুইয়ের কোশ্চেনটি কি আছে, আরবি শব্দ মৌসুমী এর অর্থ ড্যাশ? তো এখানে অ্যান্সার হবে ঋতু। এরপরে দেখো তিনের কোশ্চেনটি কি আছে, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণপাত সৃষ্টির আগে? তো এখানে অ্যান্সার হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত সৃষ্টির আগে। এরপরে নেক্সট আমরা চারের কোশ্চেনটি দেখে নেব। চারের কোশ্চেনটি কি আছে, ড্যাশ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম দিক থেকে যায়? তো এখানে অ্যান্সার হবে দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম দিক থেকে যায়। এরপর দেখো পাঁচের কোশ্চেনটি কি আছে, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় পশ্চিমা বায়ু ড্যাশ নামে পরিচিত? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে তীক্ষ্ণ চিৎকারকারী 60। এরপর দেখো তিনের দাগে কি আছে, ঠিক উত্তরটি বেছে নাও। এই চ্যাপ্টারের যে সমস্ত ইম্পর্টেন্ট MCQ কোশ্চেনগুলি তোমাদের এক্সামে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি দেখো। একের কোশ্চেন কি আছে, পশ্চিমা বায়ুর প্রভাবে অস্ট্রেলিয়ায় এর অপশনে প্রে ইরি, বি এর অপশনে পাম্পস, সি এর অপশনে ডাউন্স তৃণভূমি সৃষ্টি হয়েছে? তো এখানে অ্যান্সার হবে ডাউন্স। এরপরে নেক্সট আমরা দুইয়ের কোশ্চেনটি দেখে নেব। দুইয়ের কোশ্চেনটি কি আছে, আয়ন বায়ুর প্রভাবে মহাদেশের এর অপশনে আছে পূর্ব, বি এর অপশনে পশ্চিম, সি এর অপশনে উত্তর, ডি এর অপশনে দক্ষিণ দিকে বৃষ্টিপাত হয়? তো এখানে অ্যান্সার হবে পূর্ব। এরপর দেখো তিনের কোশ্চেনটি কি আছে, বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম? এর অপশনে অ্যানিমোমিটার, বি এর অপশনে ব্যারোমিটার, সি এর অপশনে হাইগ্রোমিটার এবং ডি এর অপশনে বাত পতাকা? তো এখানে অ্যান্সারটি হবে ব্যারোমিটার। এরপরে নেক্সট আমরা চারের কোশ্চেনটি দেখে নেব। চারের কোশ্চেনটি কি আছে, ক্যাটাবেটিক বায়ু এর অপশনে ঊর্ধ্বগামী, বি এর অপশনে নিম্নগামী, সি এর অপশনে আনুভূমিক বায়ু প্রবাহ? তো এখানে অ্যান্সারটি হবে নিম্নগামী। এরপরে দেখো এখানে পাঁচের কোশ্চেনটি কি আছে, মৌসুমী বায়ু এর অপশনে স্থানীয়, বি এর অপশনে সাময়িক, সি এর অপশনে নিয়ত এবং ডি এর অপশনে আয়ন বায়ু শ্রেণীবিভাগ? তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সাময়িক বায়ু। এরপর দেখো ছয়ের কোশ্চেনটি কি আছে, ফাইলিন ঘূর্ণপাত এর অপশনে 2009, বি এর অপশনে 2011, সি এর অপশনে 2013 সালে লক্ষ্য করা গিয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 2013 সালে লক্ষ্য করা গিয়েছিল। এরপরে নেক্সট আমরা সাতের কোশ্চেনটি দেখে নেব। এরপর সাতের কোশ্চেনটি কি আছে, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে
গোল ড্রাম এ থেমে থাকো, তাহলে তুমি এর অপশানে সুমেরুবৃত্তীয়, বি এর অপশানে মকরীয়, সি এর অপশানে নিরক্ষীয় এলাকায় আছো। তো এখানে অ্যান্সারটি হবে নিরক্ষীয় এলাকায় আছো। এরপর দেখো 4-এর দাগ। 4-এর দাগে কি আছে, ঠিক ভুল নির্বাচন করো। এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের এক্সামে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর এখানে ঠিক ভুল নির্বাচনগুলি তোমরা দেখে নাও। 4-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে, নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নমুখী স্রোত দেখা যায়। তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল, সঠিক হবে ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়। এরপর দেখো 4-এর দাগের 2-এর কোশ্চেনটি কি আছে, মৌসুমী বায়ুর পৃথিবীর কিছু অংশের বাইরে প্রভাবিত হয় না বলে এটি একটি স্থানীয় বায়ু। তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল, এটি একটি সাময়িক বায়ু। এরপরে নেক্সট আমরা 4-এর দাগের 3-এর কোশ্চেনটি দেখে নেব। 4-এর দাগের 3-এর কোশ্চেনটি কি আছে, গর্জনশীল চল্লিশা দুই গোলার্ধেই 40 ডিগ্রি অক্ষরেখার আশেপাশে অবস্থান করে। তো দেখে নেব এই স্টেটমেন্টটি ঠিক না ভুল। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। এরপর দেখো 5-এর দাগ। 5-এর দাগে কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের এক্সামে আসে সেগুলি আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর এখানে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও যে ছকটি আছে তোমরা দেখে নাও। তো এক পাশে আছে বাম দিক, এক পাশে আছে ডান দিক। তো এখানে দেখো 1 নম্বরে আছে ব্যারোমিটার, 2য় নম্বরে অ্যানিমোমিটার, 3য় নম্বরে বায়ুর গতিবিক্ষেপ এবং 4 নম্বরে আছে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। ডান দিকে দেখো একই রকম 1-এর দাগে আছে বায়ুর গতিবেগ মাপক যন্ত্র, 2য় দাগে আছে বায়ু চাপ মাপার যন্ত্র, 3য় নম্বরে আছে বাণিজ্য বায়ু এবং 4 নম্বরে আছে পৃথিবীর আবর্তন গতি। তো এখানে দেখো অ্যান্সারগুলি আমরা করে দিয়েছি। এখানে 1 নম্বরটি হবে 2, 2য় নম্বরটি হবে 1, 3য় নম্বরটি হবে 4 এবং 4 নম্বরটি হবে 3। চাপ বলয় ও বায়ুপ্রবাহ এই চ্যাপ্টারের উপর আমরা সমস্ত রকমের 2 নম্বর ও 3 নম্বরের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। আজকের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেনগুলি দেখা যাক। সবার প্রথম 1 নম্বর কোশ্চেনটি কি আছে, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এবং এই বায়ু কি নামে পরিচিত। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এই বায়ু উত্তর পশ্চিমা বায়ু নামে পরিচিত। একে সাহসী পশ্চিমা বায়ুও বলা হয়। এরপরে নেক্সট আমরা 2-এর দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের কোশ্চেনটি কি আছে, দুটি দেশ ও দুটি মহাসাগরের নাম করো যার উপর দিয়ে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বিস্তৃত। তো এখানে অ্যান্সারটি দেখো, দুটি দেশের নাম হলো আফ্রিকার কেনিয়া ও কঙ্গো এবং দুটি মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর। এরপরে নেক্সট আমরা 3 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নিই। 3-এর দাগের কোশ্চেনটি কি আছে, ঘূর্ণবাত কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, কোনো অল্প পরিসর জায়গায় উষ্ণতা বৃদ্ধির কারণে হঠাৎ করে বায়ুর চাপ কমে গেলে সেই স্থানে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং বাইরের দিকে উচ্চচাপ বিরাজ করে। এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে বায়ু প্রবল গতিতে ছুটে আসে, একে ঘূর্ণবাত বলে। এরপর দেখো 4 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, আয়ন বায়ু কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। এরপরে নেক্সট আমরা 5-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 5-এর দাগের কোশ্চেনটি কি আছে, টিকা লেখো ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়। তো এখানে টিকাটি কিভাবে লিখতে হবে তোমরা দেখো। সবার প্রথম সংজ্ঞা, শান্ত অবস্থা বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলে। এরপরে উৎপত্তি, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি, তাই বায়ু সহজেই উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। এ কারণে এখানে বায়ু ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হতে দেখা যায় না, ফলে বায়ু চলাচল বোঝা যায় না। চারিদিকে শান্ত অবস্থা বিরাজ করে, এজন্য এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। এরপরে নেক্সট আমরা 6-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। তো এরপর 6-এর দাগের কোশ্চেনটি কি আছে, টিকা লেখো অশ্ব অক্ষাংশ। তো এখানে দেখো টিকাটি কিভাবে লিখতে হবে। সবার প্রথম দেখো এখানে সংজ্ঞা, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। এরপর দেখো সৃষ্টি, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বরাবর শীতল ও ভারী বায়ু উপর থেকে নিচে নেমে আসায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ দেখা যায় না, ফলে এই বলয়দ্বয়ে শান্ত অবস্থা বিরাজ করে। এ কারণে ষোড়শ শতকে পালতোলা জাহাজগুলি এই শান্ত বলয়ে এসে গতিহীন হয়ে পড়ত, ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি জাহাজগুলির পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। এই সময় পানীয় জল ও খাবারের সংকট কমাতে এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে নাবিকেরা বেশ কিছু ঘোড়া বা অশ্ব সমুদ্রের জলে ফেলে দিত।
এই কারণে এই দুই ক্রান্তীয় শান্ত বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। এরপরে নেক্সট আমরা 7 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 7 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, 22 ব্যালট সূত্র। তো এখানে অ্যান্সারটি দেখো, সবার প্রথম নামকরণ। 1857 সালে ডাচ আবহাওয়াবিদ 22 ব্যালট বায়ুর চাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই সূত্র আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে 22 ব্যালট সূত্র নামকরণ করা হয়েছে। এরপরে সূত্রটি দেখো, 22 ব্যালট সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেদিকে পিছন ফিরে দাঁড়ালে বাম দিক অপেক্ষা ডান দিকে অধিক বায়ুচাপ অনুভূত হয়, অর্থাৎ ডান দিক উচ্চচাপ, বাঁ দিকে নিম্নচাপ হয়। উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থান লক্ষ্য করা যায়। 8 দাগের কোশ্চেনটি কি আছে, টিকা লেখো সাহসী পশ্চিমা বায়ু অথবা গর্জনশীল চল্লিশা। তো এখানে অ্যান্সারটি দেখো, উত্তর গোলার্ধের যে অংশের উপর দিয়ে পশ্চিমা বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয় সেখানে স্থলভাগ বেশি থাকায় এই বায়ুপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়, কিন্তু দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের উপর দিয়ে যে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলের অধিকাংশ স্থান সমুদ্রের অন্তর্গত বলে এই অঞ্চলে ঘর্ষণজনিত বাধার প্রভাব কম, তাই বায়ুপ্রবাহ বিশেষ বাধাপ্রাপ্ত হয় না। ফলে এই বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, তাই এর নাম প্রবল পশ্চিমা বায়ু বা সাহসী পশ্চিমা বায়ু। এরপরে নেক্সট আমরা 9 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 9 দাগের কোশ্চেনটি কি আছে, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে শান্ত বলয় বলার কারণ কি। তো এখানে অ্যান্সারটি দেখো, উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত ক্রান্তীয় কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে নিরক্ষীয় অঞ্চল থেকে বিক্ষিপ্ত হাওয়া বায়ু শীতল ও ভারী হয়ে নিচের দিকে নামতে থাকে, ফলে বায়ুর অনুভূতি প্রবাহ না হওয়ায় বায়ুপ্রবাহ বোঝা যায় না। বলয় দুটিতে শান্ত ভাব বিরাজ করে, তাই কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে শান্ত বলয় বলা হয়। এরপর নেক্সট আমরা 10 দাগের কোশ্চেনটি দেখে নেব। এরপর 10 দাগের কোশ্চেনটি কি আছে, বায়ুচাপ বলয় কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের জন্য উষ্ণতারও তারতম্য ঘটে, আর বায়ুচাপের ওপর উষ্ণতার প্রভাব সর্বাধিক হওয়ায় বায়ুচাপেরও তারতম্য ঘটে। ফলে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বলয় আকারে বেষ্টন করে কয়েকটি প্রায় সমচাপযুক্ত অঞ্চল অবস্থান করে, এদের বায়ুচাপ বলয় বলে। এরপরে নেক্সট আমরা 11 নম্বর কোশ্চেনটি দেখে নেব। এরপরে 11 নম্বর কোশ্চেনটি কি আছে, পশ্চিমা বায়ু কি। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। এরপরে নেক্সট আমরা 12 দাগের কোশ্চেনটি দেখে নেব। এরপর 12 দাগের কোশ্চেনটি কি আছে, ফেরেলের সূত্র কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস ও সমুদ্র স্রোতের উপর কেরিওলিস বল কাজ করে। এই বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে তার প্রবাহের ডান দিক বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁ দিক বেঁকে চলাচল করে। মার্কিন আবহাওয়াবিদ উইলিয়াম ফেরল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফেরলের সূত্র নামে পরিচিত। এরপর নেক্সট আমরা 13 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 13 দাগের কোশ্চেনটি কি আছে, কেরিওলিস বল কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বাচ্ছন্দ্য গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায়। এই বলকে কেরিওলিস বল বলে। এরপরে নেক্সট আমরা 14 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব, যেটি এখানের আজকের শেষ কোশ্চেন। 14 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, ITCZ কি। তো এখানে অ্যান্সারটি দেখো, উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে এই দুটি আয়নবায়ু পরস্পরের সঙ্গে মিলিত হয়। এই অঞ্চলকে বলা হয় ITCZ বা অন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। ভূগোল সাবজেক্টের যে 4 নম্বর অধ্যায়টি রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, এই চ্যাপ্টারের উপর আমরা সমস্ত রকমের 5 নম্বরের লং কোশ্চেনগুলি আলোচনা করব। আগের দুটি পার্টে আমরা সমস্ত রকমের শর্ট কোশ্চেন এবং 2 নম্বর ও 3 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করে দিয়েছি। 5 নম্বরের বড় কোশ্চেনগুলি আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পরপর এখানে কোশ্চেন অ্যান্সারগুলি দেখো এবং তোমরা খাতায় টুকে নাও, কারণ এই কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি দেখা যাক। সবার প্রথম 1 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, উদাহরণসহ বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ করো। তো এখানে অ্যান্সারটি দেখো, বায়ুপ্রবাহের গতি প্রকৃতি উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুসারে বায়ুকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়, যথা নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু ও স্থানীয় বায়ু।
তো এখানে সবার প্রথম নিয়ত বায়ু নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে সবার প্রথম দেখো নিয়ত বায়ু, যে বায়ু পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলির ওপর নির্ভর করে সারা বছর নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। প্রবাহের দিক, গতি ও অবস্থানের ওপর নির্ভর করে নিয়ত বায়ু তিন ধরনের, যথা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এরপরে নেক্সট আমরা সাময়িক বায়ু নিয়ে আলোচনা করব। এরপরে 2 নম্বরে আছে সাময়িক বায়ু, যে বায়ু সারা বছর প্রবাহিত না হয়ে কোনো বিশেষ ঋতুতে বা দিন বা রাত্রির নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। সাময়িক বায়ুগুলি হলো 1 নম্বর সমুদ্র বায়ু, 2 নম্বর স্থলবায়ু, 3 নম্বর মৌসুমী বায়ু। এরপরে 3 নম্বরে দেখো আকস্মিক বায়ু, হঠাৎ করে বায়ুচাপের পরিবর্তনের কারণে অনিয়মিতভাবে ভূপৃষ্ঠের স্বল্প পরিসর স্থানে যে বায়ু প্রবাহিত হয় তাকে আকস্মিক বায়ু বলে। এটি 2 ধরনের, ঘূর্ণপাত ও প্রতি ঘূর্ণপাত। এরপরে নেক্সট 4 নম্বরে স্থানীয় বায়ু নিয়ে আলোচনা করব। এরপরে 4 নম্বরে রয়েছে স্থানীয় বায়ু, কোনো নির্দিষ্ট অঞ্চলে ভূপ্রকৃতি, স্থল ও জলভাগের বন্টন, অক্ষাংশ, মৃত্তিকা প্রভৃতির তারতম্যের জন্য স্থানীয়ভাবে বায়ুচাপের তারতম্য ঘটে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থানীয় বায়ু বলে। এটি 2 ধরনের হয়, একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু এবং শীতল স্থানীয় বায়ু। এরপরে নেক্সট আমরা 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 2 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, চিত্রসহ নিহত বায়ুপ্রবাহের বর্ণনা দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, প্রধানত 3টি নিহত বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায়। সেগুলি হলো 1 নম্বর হচ্ছে আয়ন বায়ু, 2 নম্বর পশ্চিমা বায়ু, 3 নম্বর মেরু বায়ু। তো পরপর আমরা এই বায়ুগুলি নিয়ে আলোচনা করব। সবার প্রথম দেখে নেব আয়ন বায়ু। সবার প্রথম 1 নম্বরে দেখো আয়ন বায়ু। সংজ্ঞা, আয়ন শব্দের অর্থ হলো পথ। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। এরপরে এর বৈশিষ্ট্যগুলি এবং তারপরে এর প্রভাবগুলি দেখে নেব। তো এরপরে দেখো আয়ন বায়ুর বৈশিষ্ট্য। 1 নম্বর কি, উভয় গোলার্ধে গড়ে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডান দিক বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিক বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য কি, প্রাচীনকালে এই বায়ুর প্রবাহপথ ধরে পালতোলা জাহাজ বাণিজ্য চলত বলে একে বাণিজ্য বায়ু বলা হয়। এরপরে নেক্সট এর প্রভাবগুলি আমরা দেখে নেব। এরপর দেখো এর প্রভাবগুলি দেখো। 1 নম্বর কি, আয়ন বায়ুর প্রভাবে মহাদেশগুলির পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত হয়। 2 নম্বর প্রভাব, এই বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত না হওয়ায় 2টি বড় বড় মরুভূমি সৃষ্টি হয়েছে। এরপরে নেক্সট আমরা পশ্চিমা বায়ু নিয়ে আলোচনা করব। এরপরে 2 নম্বরে রয়েছে পশ্চিমা বায়ু। সবার প্রথম সংজ্ঞা, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে 2টি বায়ু প্রবাহিত হয় তাদের পশ্চিমা বায়ু বলে। এরপরে এর বৈশিষ্ট্য এবং প্রভাবগুলি দেখে নেব। এরপরে দেখো পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য। 1 নম্বরে কি, উভয় গোলার্ধে 35 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। 2 নম্বর কি, পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। এরপরে এর প্রভাব। 1 নম্বরে কি, পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশগুলির পশ্চিম দিকে অধিক বৃষ্টিপাত হয় এবং পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়। এরপরে নেক্সট যে পয়েন্টটি আছে সেটি আমরা দেখে নেব। এরপরে দেখো 3 নম্বরে আছে মেরু বায়ু। এখানে সংজ্ঞাটি দেখো, 2 মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে যে শীতল ও শুষ্ক বায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে মেরুবায়ু বলে। এরপরে এর বৈশিষ্ট্য এবং প্রভাবগুলি দেখে নেব। এরপরে দেখো এর বৈশিষ্ট্যগুলি দেখো। মেরুবায়ুর বৈশিষ্ট্য। 1 নম্বরে দেখো, উভয় গোলার্ধে 70 থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। 2 নম্বরে দেখো, মেরুবায়ু 2 ধরনের হয়। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিক বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিক বেঁকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হয়। এরপর দেখো মেরুবায়ুর প্রভাব। 1 নম্বরে কি, অত্যাধিক শীতল অঞ্চলে মেরুবায়ুর উৎপত্তি হওয়ায় এই বায়ু যে অঞ্চলের উপর দিকে প্রবাহিত হয় সেখানে উষ্ণতা হ্রাস পায়। 2 নম্বর প্রভাব, এই বায়ুর প্রভাবে তুষারপাত ও তুষারঝড় হয়। এরপর নেক্সট আমরা 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। তো এবারে দেখো 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেন, চিত্রসহ পৃথিবীর চাপ বলয়গুলির পরিচয় দাও অথবা দিয়ে পৃথিবীর চাপ বলয়গুলির সৃষ্টির কারণ আলোচনা করো। এটি কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে অ্যান্সারটি দেখো। সবার প্রথম সংজ্ঞা, ভূপৃষ্ঠে বায়ুর চাপ কোথাও কম কোথাও বেশি। নিম্নচাপ বা উচ্চচাপ ভূপৃষ্ঠকে একটি অঞ্চলে ভাগ করে বলয়ের মতো ঘিরে রেখেছে, এদের বায়ুচাপ বলয় বলা হয়। এরপরে দেখো বায়ুচাপ বলয়গুলির অর্থাৎ চাপ বলয়গুলির শ্রেণীবিভাগ আমরা দেখে নেব। এবারে দেখো চাপ বলয়গুলির শ্রেণীবিভাগ। পৃথিবীতে 7টি স্থায়ী
চাপ বলয় আছে, সেগুলি হলো 1 নম্বরে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 নম্বরে কর্কটীয় উচ্চচাপ বলয়, 3 নম্বরে মকরীয় উচ্চচাপ বলয়, 4 নম্বরে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 5 নম্বরে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 6 নম্বরে সুমেরু উচ্চচাপ বলয়, 7 নম্বরে কুমেরু উচ্চচাপ বলয়। সবার প্রথমে এখানে দেখে নেব নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয়। এখানে স্পেলিংটি মিস্টেক আছে, এটা হবে শান্ত বলয়। তো এখানে দেখো অবস্থান, নিরক্ষরেখা 0 ডিগ্রি উভয় পাশে 5 ডিগ্রি উত্তর 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই চাপ বলয়টি অবস্থান করে। এরপরে এটি সৃষ্টির কারণ আমরা দেখে নেব। তো সৃষ্টির কারণ দেখো, 1 নম্বরে কি, নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্যকিরণ প্রায় সারা বছর লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে চাপ কম হয়। 2 নম্বর কি, এখানে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি থাকায় প্রখর সূর্যতাপে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে, জলীয় বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে প্রসারিত হয়, ফলে চাপ কম হয়। এরপর দেখো কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় সম্পর্কে আমরা দেখে নেব। সবার প্রথম দেখো অবস্থান, উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় দুটি অবস্থান করে। এরপর দেখো সৃষ্টির কারণ। 1 নম্বরে দেখো সৃষ্টির কারণ, নিরক্ষীয় অঞ্চলের উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে উঠলে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় এবং ক্রমশ শীতল ও ভারী হয়ে এই বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে নেমে আসে। 2 নম্বরে কি, আবার সুমেরু ও কুমেরু অঞ্চলে শীতল ও ভারী বায়ু এখানে এসে পৌঁছায়, ফলে দুই ক্রান্তীয় অঞ্চলে দুটি শীতল ও ভারী বায়ু মিলিত হওয়ায় বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায়, তাই উচ্চচাপের সৃষ্টি হয়। এরপরে নেক্সট আমরা সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়গুলি সম্পর্কে দেখে নেব। এরপরে দেখো সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সবার প্রথম দেখো অবস্থান, উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। সৃষ্টির কারণ, 1 নম্বরে দেখো দুই গোলার্ধের মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের উষ্ণতা মেরু অঞ্চলের তুলনায় বেশি, ফলে এই অঞ্চলের বায়ু হালকা হয়ে উপরে উঠে ও প্রসারিত হয়। পৃথিবীর আবর্তন বেগও এই অংশে দুই মেরুর তুলনায় বেশি হওয়ায় উপরে ওঠা বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়ে যায়, ফলে এখানের বায়ুর পরিমাণ বা ঘনত্ব কমে যায় এবং নিম্নচাপ বিরাজ করে। এরপরে নেক্সট আমরা সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় সম্পর্কে দেখে নেব। সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়। সবার প্রথম অবস্থান, উভয় গোলার্ধের 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু 90 ডিগ্রি পর্যন্ত সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় বিরাজ করে। সৃষ্টির কারণ, 1 নম্বরে দেখো দুই মেরুপ্রদেশ সারা বছর বরফ আবৃত থাকায় বায়ু খুব শীতল ও ভারী হয়। 2 নম্বর, সূর্যকিরণ সারা বছর তীর্যকভাবে পতিত হওয়ায় উষ্ণতার অভাবে বায়ুতে জলীয় বাষ্প থাকে না এবং সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশের ঊর্ধ্বগামী বায়ু কিছু অংশ দুই মেরু অঞ্চলে নেমে আসে, ফলে এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। যে 5 নম্বর অধ্যায়টি রয়েছে মেঘ ও বৃষ্টি, এই চ্যাপ্টারের উপর আমরা সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। তো এখানে দেখো সবার প্রথম 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি। একের দাগে দেখো 2-1টি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলি আলোচনা করা হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি দেখো। একের দাগের একের প্রশ্নটি কি আছে, পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টি ঘটে? তো এখানে অ্যান্সারটি হবে প্রতিবাদ ঢালে। 2-এর দাগের প্রশ্নটি কি আছে, বৃষ্টিপাতের পরিমাণ মাপক যন্ত্রের নাম লেখো। তো এখানে অ্যান্সারটি হবে রেন গজ। এরপরে নেক্সট আমরা 3-এর দাগের প্রশ্নটি দেখে নেব। 3-এর দাগের প্রশ্নটি কি আছে, চীন সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে? তো এখানে অ্যান্সারটি হবে টাইফুন। 4-এর দাগের প্রশ্নটি কি আছে, শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় হয় তার নাম কি? তো এখানে অ্যান্সারটি হবে আশ্বিনের ঝড়। এরপরে নেক্সট আমরা 5-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 5-এর দাগের প্রশ্নটি কি আছে, 2013 সালে ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিপাতটির নাম কি? তো এখানে অ্যান্সারটি হবে ফাইলিন। এখানে 6-এর দাগের প্রশ্নটি কি আছে, মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে সঞ্চিত হয়? তো এখানে অ্যান্সারটি হবে টপোস্ফিয়ারে। এরপরে নেক্সট আমরা 7-এর দাগের প্রশ্নটি দেখে নেব। 7-এর দাগের প্রশ্নটি কি আছে, ভারতের 2টি বৃষ্টি ছাই অঞ্চলের নাম লেখো। তো এখানে অ্যান্সারটি হবে শিলং, পুনে। এরপরে 8-এর দাগের প্রশ্নটি কি আছে, বাম্পি ক্লাউড কাকে বলে? তো এখানে অ্যান্সারটি হবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। এরপরে নেক্সট আমরা 9-এর দাগের প্রশ্নটি দেখে নেব। 9-এর দাগের প্রশ্নটি কি আছে, বঙ্গোপসাগরে সৃষ্ট 2টি বিশেষ ঘূর্ণপাতের নাম লেখো। তো এখানে অ্যান্সারটি হবে আইলা ও ফাইলি। 10-এর দাগের প্রশ্নটি কি আছে, 4 o'clock রেন কাকে বলে? তো এখানে অ্যান্সারটি হবে পরিচলন বৃষ্টিপাতকে। এরপরে নেক্সট আমরা 11 দাগের প্রশ্নটি দেখে নেব। 11 দাগের প্রশ্নটি কি আছে, সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ কি নামে পরিচিত? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। অ্যান্সারটি হবে ম্যাকারেল আকাশ। 2-এর দাগের এখানে দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলি তোমাদের এক্সামে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি দেখো। 2-এর দাগের একের প্রশ্নটি কি আছে, আমাদের রাজ্যে
2009 সালে যে বিধ্বংসী ঘূর্ণপাত দেখা দিয়েছিল তার নাম ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে আইলা। এরপর নেক্সট আমরা 2 এর দাগের প্রশ্নটি দেখে নেব। 2 এর দাগের প্রশ্নটি কি আছে, ঘূর্ণপাতের চোখ দেখা যায় ড্যাশ ঘূর্ণপাতে। তো এখানে অ্যান্সারটি হবে ক্রান্তীয়। 3 এর দাগের প্রশ্নটি কি আছে, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে। তো এখানে অ্যান্সারটি হবে ঘনীভবন। এরপর নেক্সট আমরা 4 এর দাগের প্রশ্নটি দেখে নেব। 4 এর দাগের প্রশ্নটি কি আছে, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটি হলো ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে মৌসিনরাম। 5 এর দাগের প্রশ্নটি কি আছে, ড্যাশ মেঘকে বজ্রমেঘ বলে। তো এখানে অ্যান্সারটি হবে কিউমুলো নিম্বাস। এরপরে নেক্সট আমরা 6 এর দাগের প্রশ্নটি দেখে নেব। 6 এর দাগের প্রশ্নটি কি আছে, একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় ড্যাশ মেঘ। তো এখানে অ্যান্সারটি হবে নিম্বো স্ট্যাটাস। এরপরে 3 এর দাগ। 3 এর দাগে কি আছে, ঠিক উত্তরটি বেছে নাও। 3 এর দাগের 1 এর প্রশ্নটি কি আছে, বেশি উচ্চতার মেঘ এর অপশনে সিরাস, বি এর অপশনে কিউমুলাস, সি এর অপশনে স্ট্যাটাস এবং ডি এর অপশনে আছে কিউমুলো নিম্বাস। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সিরাস। এরপরে নেক্সট আমরা 3 এর দাগে 2 এর প্রশ্নটি দেখে নেব। 2 এর দাগের কোশ্চেনটি কি আছে, পরিষ্কার আবহাওয়ার নির্দেশ দেয় এর অপশনে কিউমুলো নিম্বাস, বি এর অপশনে কিউমুলাস, সি এর অপশনে নিম্বো স্ট্যাটাস এবং ডি এর অপশনে সিরাস মেঘ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কিউমুলাস। এরপরে 3 এর দাগের প্রশ্নটি কি আছে, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে, এর অপশনে শিশিরাঙ্ক, বি এর অপশনে হিমাঙ্ক, সি এর অপশনে ফুটনাঙ্ক এবং ডি এর অপশনে গলনাঙ্ক। এখানে সঠিক অ্যান্সারটি হবে শিশিরাঙ্ক। এরপরে নেক্সট আমরা 4 এর দাগের প্রশ্নটি দেখে নেব। 4 এর দাগের প্রশ্নটি কি আছে, পরিচলন বৃষ্টিপাত ঘটে এর অপশনে নিরক্ষীয়, বি এর অপশনে মেরু, সি এর অপশনে তুন্দ্রা অঞ্চলে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে নিরক্ষীয়। এরপরে নেক্সট আমরা 5 এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 5 এর দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশিত হয় এর অপশনে গ্রাম, বি এর অপশনে লিটার, সি এর অপশনে শতকরা, ডি এর অপশনে মিটার এককে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে শতকরা। এরপর দেখো 2 নাম্বার ও 3 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর এখানে কোশ্চেন অ্যান্সারগুলি দেখো। এখানে দেখো 4 এর দাগ। 4 এর দাগ কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত 2 নাম্বার ও 3 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় এবং তোমাদের এক্সামে আসে সেগুলো এখানে আলোচনা করেছি, তোমরা দেখো। 4 এর দাগের 1 এর প্রশ্নটি কি আছে, এমন দুটি দেশের নাম করো যেখানে প্রায় সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। তো এখানে অ্যান্সারটি দেখো, নিরক্ষীয় জলবায়ু যুক্ত অঞ্চলের দেশগুলিতে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়, যেমন আফ্রিকা মহাদেশের জাইরে এবং এশিয়া মহাদেশের মালয়েশিয়া। এরপর নেক্সট আমরা 4 এর দাগের 2 এর কোশ্চেনটি দেখে নেব। 2 এর দাগের প্রশ্নটি কি আছে, শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়। তো এখানে অ্যান্সারটি দেখো, বায়ুর উষ্ণতা কমলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়, ফলে বায়ু দ্রুত সম্পৃক্ত হয়ে যায়। এই সম্পৃক্ত বায়ু ঘনীভবন প্রক্রিয়ায় জলকণায় পরিণত হয়ে মেঘ আকারে ভেসে বেড়ায়। এই মেঘ মধ্যস্থিত জলকণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত রূপে মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়, তাই শীতল বায়ু থেকে বৃষ্টিপাত হয়। এরপরে নেক্সট আমরা 3 এর দাগের প্রশ্নটি দেখে নেব। 3 এর দাগের প্রশ্নটি কি আছে, আমাদের দেশে বর্ষাকালে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, বর্ষাকালে আমাদের দেশে সাধারণত 2 প্রকারের বৃষ্টিপাত হয়, যথা 1 নম্বরে ঘূর্ণ বৃষ্টিপাত, 2 নম্বরে শৈলক্ষেপ বৃষ্টিপাত। এরপর নেক্সট আমরা 4 এর দাগের প্রশ্নগুলি দেখে নেব। এবার আমরা এখানে আলোচনা করেছি এই চ্যাপ্টারের উপর যে সমস্ত টিকাগুলি তোমাদের এক্সামে আসে সেই টিকাগুলি পরপর আমরা এখানে আলোচনা করেছি। সবার প্রথমে দেখো 4 এর দাগে যে টিকা লেখটি আছে সেটি আছে আপেক্ষিক আর্দ্রতা। এইটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে অ্যান্সারটি দেখো, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। এরপরে নেক্সট আমরা 5 এর দাগের প্রশ্নটি দেখে নেব। 5 এর দাগের প্রশ্নটি কি আছে, টিকা লেখো সমবর্ষণ রেখা। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর যে সকল স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম বা সমান সেই সকল স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলে। এর বৈশিষ্ট্যগুলি আমরা এবার দেখে নেব। তো এবারে দেখো বৈশিষ্ট্য। 1 নম্বরে কি আছে, পৃথিবীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের তারতম্য হওয়ার জন্য সমবর্ষণ রেখা বন্টনের ক্ষেত্রে তার প্রভাব লক্ষ্য করা যায়। 2 নম্বর কি, সমবর্ষণ রেখাগুলি সমষ্ণ রেখার মতো আঁকামাকা হয়। এরপরে 6 দাগের প্রশ্নটি কি আছে, টিকা লেখো বৃষ্টিছায় অঞ্চল। এটি তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কোশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখো। অ্যান্সারটি দেখো, সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে যায়। ঊর্ধ্বমুখী এই বায়ু প্রবাহিত ও শীতল হতে থাকে। বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পরের
পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বাড়তে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে ওঠে এসেছে সেই প্রতিবাদ ঢালে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া নিচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টিপাত হয় না বলেই চলে। একে বৃষ্টিছায় অঞ্চল বলে। এর 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব। তো আমরা এখানে কোশ্চেনগুলি উত্তর সহ আলোচনা করেছি। তো পরপর এখানের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা দেখো। 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, মেঘেদের পরিবারের বর্ণনা দাও। তো এখানে অ্যান্সারটি দেখো। সবার প্রথম দেখো 1 নম্বরে অধিক উচ্চতার মেঘ। তো এখানে শ্রেণীবিভাগটি দেখো। 1 নম্বরে কি অধিক উচ্চতার মেঘের শ্রেণীবিভাগ, সিরাজ মেঘ। এটি উচ্চস্তরীয় বায়ুমণ্ডলের স্বচ্ছ অলক প্রকৃতির মেঘ। এটি হালকা পালক সদৃশ্য এক প্রকার মেঘ। বিচ্ছিন্নভাবে বায়ুমণ্ডলে এই মেঘ অবস্থান করে। এরপরে অধিক উচ্চতার মেঘের 2 নম্বর শ্রেণীবিভাগটি দেখে নেব। 2 নম্বর শ্রেণীবিভাগটি হলো সিরোস্ট্রাটাস মেঘ। উচ্চ বায়ুমণ্ডলের পাতলা এক প্রকার মেঘ হলো এই সিরোস্ট্রাটাস বা অলক মেঘ স্তর। এটি সাদা পাতলা চাদরের ন্যায় এক প্রকার মেঘ। 3 নম্বর এখানে শ্রেণীবিভাগটি হলো সিরোকিউমুলাস। বায়ুমণ্ডলের গোলাকার স্তূপ বিশিষ্ট হয়ে অবস্থান করে সিরোকিউমুলাস বা অলক স্তূপ মেঘ। এটি খণ্ড খণ্ড পেঁজা তুলোর ন্যায় মেঘ ও সুন্দরতম এই মেঘটি দলবদ্ধ সারি কিংবা ঢেউ খেলানো ভাবে ভেসে বেড়ায়। এবং এরপরে 2 নম্বর অর্থাৎ মাঝারি উচ্চতার মেঘ নিয়ে আলোচনা করব। 2 নম্বর যে মেঘটি রয়েছে সেটি হচ্ছে মাঝারি উচ্চতার মেঘ বা ট্যাটাস মেঘ। এই মেঘটির শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। তো শ্রেণীবিভাগ 1 নম্বরে দেখো অল্টো ট্রাটাস মেঘ। বায়ুমণ্ডলে সমানভাবে বিস্তৃত এক বিশেষ মেঘ হলো অল্টো ট্রাটাস মেঘ বা সরু স্তর বিশিষ্ট মেঘ। এই মেঘ কিছুটা ধূসর বা নীল রং বিশিষ্ট হয়। 2 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে অল্টো কিউমুলাস মেঘ। আকাশের মাঝারি উচ্চতার এই মেঘ দানাকৃতি হয়ে ছড়িয়ে থাকে। এই মেঘ সাদা থেকে ধূসর বর্ণের হয়ে থাকে। প্রাকৃতিকভাবে এটি চ্যাপ্টা ও গোলাকার মেঘ। এরপর আমরা 3 নম্বর অর্থাৎ নিম্ন উচ্চতার মেঘ নিয়ে আলোচনা করব। 3 নম্বর যে মেঘটি রয়েছে সেটি হচ্ছে নিম্ন উচ্চতার মেঘ বা কিউমুলাস মেঘ। এর শ্রেণীবিভাগ সবার প্রথমে দেখো 1 দাগে রয়েছে স্ট্রাটো কিউমুলাস মেঘ। নিম্ন আকাশের অন্তর্গত স্তূপের মতো স্তর বিশিষ্ট এক বিশেষ প্রকার মেঘ হলো স্ট্রাটো কিউমুলাস বা স্তর স্তূপ মেঘ। এই মেঘ কিছুটা উজ্জ্বল ধূসর প্রকৃতির হয়। 2 নম্বর যে মেঘটি রয়েছে সেটি হচ্ছে স্ট্রাটাস মেঘ। নিম্ন বায়ুমণ্ডলের এই মেঘ বিভিন্ন সারি সৃষ্টি করে অবস্থান করে। এই মেঘ ঘন কুয়াশা সদৃশ্য ধূসর বর্ণের। সাধারণত এই মেঘ নিম্নতল ভূপৃষ্ঠের কাছে থাকে। 4 নম্বরে যে মেঘটি রয়েছে সেটি হচ্ছে নিম্বাস বা ভূপৃষ্ঠ সংলগ্ন উলম্ব মেঘ। শ্রেণীবিভাগ 1 নম্বরে কিউমুলাস মেঘ। ঘনস্তূপের আকারে বায়ুমণ্ডলের এই মেঘ অবস্থান করে। এই মেঘ অত্যন্ত ঘন ও পুরু প্রকৃতির। প্রাকৃতিকভাবে মেঘটি অনেকটা ফুলকপির মতো। 2 নম্বরে রয়েছে কিউমুলো নিম্বাস মেঘ। এই ধরনের মেঘ যে কোনো উচ্চতায় তৈরি হয়ে থাকে। এই মেঘ অত্যন্ত ঘন ও গম্ভীর প্রকৃতি। এটি ধূসর কালো কিংবা ঘন কালো প্রকৃতি। 2 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, চিত্রসহ পরিচালন বৃষ্টিপাতের বর্ণনা দাও অথবা পরিচালন বৃষ্টিপাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো। সবার প্রথমে সংজ্ঞা, ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচালন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচালন বৃষ্টিপাত বলে। পদ্ধতি, ভূপৃষ্ঠের যে সমস্ত অঞ্চলে জলভাগের বিস্তার বেশি এবং সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে সেখানে জলভাগ থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুতে মেশে। এই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে যায় এবং উপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে এই বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং মেঘের সৃষ্টি করে। এই জলকণা পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হয় এবং মধ্যাকর্ষণ শক্তির টানে পরিচলন বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এরপরে দেখো এর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি, পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকেলের দিকে হয়, তাই একে 4 o'clock রেন বলে। 2 নম্বর বৈশিষ্ট্যটি কি আছে, মূলত কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়। এরপরে এর পরিচলন বৃষ্টিপাতের উদাহরণ দেখে নেব। উদাহরণ 1 নম্বরে কি, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বিকেলবেলা পরিচলন বৃষ্টি হয়। 2 নম্বরে ক্রান্তীয় অঞ্চলে মৌসুমি বায়ু প্রভাবিত দেশগুলিতে মৌসুমি বায়ুর আসার আগে পরিচলন বৃষ্টি হয়। এরপরে নেক্সট কোশ্চেন আমরা কি আছে দেখে নেব। 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, চিত্রসহ শৈলক্ষেপ
বৃষ্টিপাতের বর্ণনা দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, সংজ্ঞা, শৈলক শব্দের অর্থ পর্বত এবং উৎক্ষেপ এর অর্থ উপরে ওঠা। সাধারণ জলীয় ও বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। এরপরে এর পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এবারে দেখো পদ্ধতি, সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে উঠে এসেছে সেই প্রতিবার ঢালে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। এরপরে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাতের উদাহরণ দেখে নেব। এরপর উদাহরণ, ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের প্রতিবার ঢালে অবস্থিত চেরাপুঞ্জি মৌসিনরামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়, কিন্তু শিলং বিপরীত পাশে থাকায় সেখানে বৃষ্টিপাত কম হয়। তো এইগুলি হলো মেঘ ও বৃষ্টি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের চ্যাপ্টার নম্বর 9 উত্তর আমেরিকা এই চ্যাপ্টারের উপর আমরা সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। সবার প্রথম এখানে আমরা দেখে নেব 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো পরপর এখানে কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখো। সবার প্রথম দেখো একের দাগে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, এমসিকিউ কোশ্চেনের সেট। তো একের দাগের একের কোশ্চেনটি কি আছে, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। এর অপশনে আছে বেরিং প্রণালী, বি এর অপশনে পানামা খাল, সি এর অপশনে প্রক প্রণালী, ডি এর অপশনে আটলান্টিক মহাসাগর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে পানামা খাল। এরপর নেক্সট আমরা একের দাগের 2-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর, এর অপশনে কলকাতা, বি এর অপশনে বাকিংহাম, সি এর অপশনে আটলান্টা, ডি এর অপশনে দিল্লি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে আটলান্টা। 3-এর দাগের কোশ্চেনটি কি আছে, পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম, এর অপশনে সুপিরিয়র, বি এর অপশনে মিচিগান, সি এর অপশনে হুরন, ডি এর অপশনে ইরি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সুপিরিয়র। এরপরে নেক্সট আমরা 4-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 4-এর দাগের কোশ্চেনটি কি আছে, হ্রদ অঞ্চলের প্রধান পশুখাদ্য হলো, এর অপশনে গম, বি এর অপশনে ভুট্টা, সি এর অপশনে জব, ডি এর অপশনে জোয়ার। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ভুট্টা। 5-এর দাগের কোশ্চেনটি কি আছে, এর অপশনে আছে ইলিনয়, বি এর অপশনে শিকাগো, সি এর অপশনে ইন্ডিয়ানা হলো খনিজ তেল উত্তোলন কেন্দ্র। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ইলিনয়। এরপরে নেক্সট আমরা 6-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 6-এর দাগের কোশ্চেনটি কি আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা আছে, এর অপশনে ক্লিভল্যান্ডে, বি এর অপশনে শিকাগোতে, সি এর অপশনে গ্যারিতে, ডি এর অপশনে ডেট্রয়েট। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে গ্যারিতে। 7-এর দাগের কোশ্চেনটি কি আছে, হ্রদ অঞ্চলের প্রধান শিল্প, এর অপশনে মোটর গাড়ি, বি এর অপশনে রাসায়নিক, সি এর অপশনে লৌহ ইস্পাত, ডি এর অপশনে কার্পাস। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে লৌহ ইস্পাত। এরপরে নেক্সট আমরা 8-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 8-এর দাগের কোশ্চেনটি কি আছে, নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম, এর অপশনে রাশিয়া, বি এর অপশনে মার্কিন যুক্তরাষ্ট্র, সি এর অপশনে চীন, ডি এর অপশনে কানাডা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কানাডা। 9-এর দাগের কোশ্চেনটি কি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনি, এর অপশনে ইলিনয়, বি এর অপশনে মার্কোয়েট, সি এর অপশনে মেসাবি এবং ডি এর অপশনে ডাকোটা। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে মেসাবি। এরপরে 10-এর দাগের কোশ্চেনটি কি আছে, কানাডীয় শিল্ড অঞ্চলের ভূমিরূপ প্রধানত, এর অপশনে নদী, বি এর অপশনে বায়ু, সি এর অপশনে হিমাবহ এবং ডি এর অপশনে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে হিমাবহ। এরপরে 2-এর দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো তোমাদের এক্সামে আসে সেগুলো আমরা পরপর আলোচনা করেছি এবং উত্তরসহ আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি তোমরা দেখো। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে ক্যালিফোর্নিয়ার হলিউডে। এরপরে 2-এর দাগের কোশ্চেনটি কি আছে, কানাডার শিল্ড অঞ্চলের সর্বপ্রধান শিল্প ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে কাগজ শিল্প। এরপর নেক্সট আমরা 2-এর দাগের 3-এর কোশ্চেনটি দেখে নেব। 3-এর দাগের কোশ্চেনটি কি আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যাশ রাজ্য সর্বাধিক গম উৎপন্ন হয়। তো এখানে অ্যান্সারটি হবে ডাকোটা। 4-এর দাগের কোশ্চেনটি কি আছে, ড্যাশ শহরকে রবার শিল্পের রাজধানী বলা হয়। তো এখানে অ্যান্সারটি হবে আক্রন। এরপরে নেক্সট আমরা 5-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 5-এর দাগের কোশ্চেনটি কি আছে, ড্যাশ জলপথকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণরেখা বলে। তো এখানে অ্যান্সারটি হবে পঞ্চহ্রদ। এরপরে 6-এর দাগের কোশ্চেনটি কি আছে, ইরি ও আন্টারিও হ্রদের মধ্যে ড্যাশ খাল আছে। তো এখানে অ্যান্সারটি হবে ওয়েল্যান্ড। এরপরে নেক্সট আমরা 7-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 7-এর দাগের কোশ্চেনটি কি আছে, উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হলো ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে সেন্ট লরেন্স নদী।
8এর দাগের কোশ্চেনটি কি আছে, উত্তর আমেরিকার ড্যাশ পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ। তো এখানে অ্যান্সারটি হবে কানাডিয়ান শিল্ড। এরপর নেক্সট আমরা 9এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 9এর দাগের কোশ্চেনটি কি আছে, কলোরাডো নদীতে গ্র্যান্ড ড্যাশ সৃষ্টি হয়েছে। তো এখানে অ্যান্সারটি হবে ক্যানিয়ন। এরপরে 3এর দাগে কি আছে, দু একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলি হয় 1 নাম্বারের, সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং পরপর উত্তর সহ আলোচনা করেছি। 3এর দাগের 1এর কোশ্চেনটি কি আছে, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে। তো এখানে অ্যান্সারটি হবে প্রেইরি তৃণভূমি অঞ্চলকে। এরপর নেক্সট আমরা 3এর দাগের 2এর কোশ্চেনটি দেখে নেব। 2এর দাগের কোশ্চেনটি কি আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। তো এখানে অ্যান্সারটি হবে ডাকোটা। 3এর দাগের কোশ্চেনটি কি আছে, বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি। তো এখানে অ্যান্সারটি হবে টেনসি নদী পরিকল্পনা। এরপর নেক্সট আমরা 4এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 4এর দাগের কোশ্চেনটি কি আছে, কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। তো এখানে অ্যান্সারটি হবে মিসিসিপি মিসৌরি। 5এর দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর দীর্ঘতম গিরিখাতটির নাম কি। তো এখানে অ্যান্সারটি হবে গ্র্যান্ড ক্যানিয়ন। এরপর নেক্সট আমরা 6এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 6এর দাগের কোশ্চেনটি কি আছে, উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি। তো এখানে অ্যান্সারটি হবে মাউন্ট ম্যাকিনলে। 7এর দাগের কোশ্চেনটি কি আছে, পানামা খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে। তো এখানে অ্যান্সারটি হবে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। এরপর নেক্সট আমরা 8এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 8এর দাগের প্রশ্নটি কি আছে, আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করেন। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে আমেরিগো ভেসপুঞ্জি। 9এর দাগের কোশ্চেনটি কি আছে, সেন্ট লরেন্স নদীর ওপর সৃষ্ট জলপ্রপাতটির নাম কি। তো এখানে অ্যান্সারটি হবে নায়াগ্রা জলপ্রপাত। 10এর দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদের নাম লেখো। তো এখানে অ্যান্সারটি হবে সুপিরিয়র হ্রদ। এরপর নেক্সট আমরা 11 দাগের কোশ্চেনটি দেখে নেব। 11 দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর বৃহত্তম লৌহখনি কোনটি। তো এখানে অ্যান্সারটি হবে মেসাবি রেঞ্জ। এরপরে 12 দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় আছে। তো এখানে অ্যান্সারটি হবে ডেট্রয়েট। এরপরে 13 দাগের কোশ্চেনটি দেখে নেব। 13 দাগের কোশ্চেনটি কি আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডিয়ারি রাজ্য কাকে বলে। তো এখানে অ্যান্সারটি হবে উইসকনসিন কে। এরপরে 14 দাগের কোশ্চেনটি কি আছে, কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তো এখানে অ্যান্সারটি হবে শিকাগোকে। এরপরে নেক্সট আমরা 15 দাগের কোশ্চেনটি দেখে নেব। 15 দাগের কোশ্চেনটি কি আছে, শিল কথাটির অর্থ কী। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে মালভূমি বা ঢাল। এখানে এরপরে 16 দাগের কোশ্চেনটি কি আছে, উত্তর আমেরিকার কোন অঞ্চল পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। তো এখানে অ্যান্সারটি হবে কানাডার শিল্ড। এরপরে নেক্সট আমরা 17 দাগের কোশ্চেনটি দেখে নেব। 17 দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোনটি। তো এখানে অ্যান্সারটি হবে টিমিনিসের হলিঞ্জার। 18 দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি। তো এখানে অ্যান্সারটি হবে শার্টবেরি। এরপরে নেক্সট আমরা কি কোশ্চেন আছে দেখে নেব। 19 দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত। তো এখানে অ্যান্সারটি হবে বাফেলো। এরপরে 20 দাগের কোশ্চেন কি আছে, আক্রন কেন বিখ্যাত। তো এখানে অ্যান্সারটি হবে পৃথিবীর রবার রাজধানী রূপে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 21 দাগের কোশ্চেন কি আছে, কানাডার দীর্ঘতম নদী কোনটি। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে ম্যাকেঞ্জি। 2 নাম্বার এবং 3 নাম্বারের টিকাগুলি আলোচনা করব। তো পরপর এখানের কোশ্চেনগুলি উত্তর সহ আলোচনা করা আছে। কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা পরপর দেখে নাও। 1 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, ফার শিল্প বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি দেখো, উত্তর আমেরিকা মহাদেশের কানাডিয়ান শিল্ড অঞ্চলের অন্তর্গত তুন্দ্রা জলবায়ু ও তৈগার বনভূমিতে বিচরণকারী দীর্ঘ লোমযুক্ত জীবজন্তুর চামড়া থেকে যে শীতের পোশাক তৈরি হয় তাকে ফার শিল্প বলে। কানাডার ফার শিল্পকেন্দ্রগুলি হলো 1 দাগে আছে ভাকুবার, 2 দাগে মন্ট্রিল, 3 দাগে টরেন্টো, 4 দাগে ফ্রিনফোন, 5 দাগে উইনিপেগ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এরপর নেক্সট আমরা 1 দাগের এখানে 2 যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি আছে সেটি আমরা দেখে নেব। দ্বিতীয় কোশ্চেনটি কি আছে দেখো, সেন্ট লরেন্স নদীর উৎস ও মোহনার নাম লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, উৎস সুপিরিয়র হ্রদের পশ্চিমের সেন্ট লুইস নদী। আন্টারিও হ্রদ থেকে উৎপন্ন হওয়ার পর সেন্ট লরেন্স নাম হয়েছে। মোহনা আটলান্টিক মহাসাগরের সেন্ট লরেন্স উপসাগর। এরপর নেক্সট আমরা 3 দাগের কোশ্চেনটি দেখে নেব। 3 দাগের কোশ্চেনটি কি আছে, কার্ডিলেরা বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি দেখো, কার্ডিলেরা একটি স্পেনীয় শব্দ যার অর্থ হলো শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গির পর্বতমালা পরস্পর শৃঙ্খলের মতো অবস্থান করেছে।
তাই একে কার্ডিলেরা বলা হয়। এরপর নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনটি দেখে নেব। 4 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, হ্রদ পঞ্চক অথবা পঞ্চহ্রদ বলতে কি বোঝো? তো এখানে অ্যান্সারটি দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিনেসোটা, উইসকনসিন, মিচিগান, ইলিনয়, ইন্ডিয়ানা, ওহিও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক এই 8টি অঙ্গরাষ্ট্রে 5টি বৃহৎ হ্রদ দেখা যায়। এদের একত্রে পঞ্চহ্রদ বা হ্রদ পঞ্চক বলে। হ্রদগুলি হলো 1 নম্বরে সুপিরিয়র, 2 নম্বরে হুরন, 3 নম্বরে মিচিগান, 4 নম্বরে ইরি, 5 নম্বরে অন্টারিও। এরপরে নেক্সট আমরা 5 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 5 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, হ্রদ অঞ্চলের ভুট্টা বলয়ের পরিচয় দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, হ্রদ অঞ্চলের দক্ষিণ দিকে এবং মধ্যভাগের উচ্চভূমিতে প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন হয়, তাই এই অংশ ভুট্টা বলয় নামে পরিচিত। ভুট্টা উৎপাদনে এই অঞ্চল বিশ্বে প্রথম স্থান অধিকার করে। এরপরে নেক্সট আমরা 3 নম্বরের যে ইম্পর্টেন্ট টিকাগুলি আছে সেগুলি আমরা দেখে নেব। এরপরে দেখো 3 নম্বরের গুরুত্বপূর্ণ টিকা। সবার প্রথম দেখো 6 দাগের যে টিকাটি আছে কি আছে, গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে অ্যান্সারটি দেখো, কলোরাডো নদী সুদীর্ঘ গতিপথ মরুভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত হলে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, কারণ বৃষ্টিপাতের অভাবে মাটির মধ্যস্থিত খনিজ পদার্থগুলি সক্রিয় থাকে না। মাটি দুর্বল, ভঙ্গুর, আলগা থাকে, ফলে জলপ্রবাহের দ্বারা অতি দ্রুত নিম্নক্ষয় সম্পন্ন হয়ে নদীর উপত্যকার আকৃতি কতটা ইংরেজির আই অক্ষরের মতো দেখতে হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে কলোরাডো নদীর গিরিখাত পৃথিবীর বিখ্যাত, যার দৈর্ঘ্য 446 কিমি এবং গভীরতা 1600 মিটারেরও অধিক। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। এরপরে 7 দাগের টিকাটি আছে পানামা খাল। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যভাগে অবস্থিত, যার পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থান করেছে। 1914 সালে খনন কার্য শেষ হয়। এটি খননে 10 বছর সময় লেগেছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এই খালে দৈনিক গড়ে 10 থেকে 12টি জাহাজ চলাচল করে। একটি জাহাজ 7 থেকে 8 ঘন্টায় খালটি অতিক্রম করে। পানামা খালের দৈর্ঘ্য প্রায় 65 কিমি। 3 নম্বর ও 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব। এখানের কোশ্চেনগুলি আমরা উত্তরসহ আলোচনা করেছি, তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখো। 1 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, কানাডা শিল্ড অঞ্চল কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্পে যথেষ্ট উন্নত কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, কানাডা শিল্ড অঞ্চলটি কৃষিকাজে সমৃদ্ধ নয়, তবে বিভিন্ন প্রকার শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করেছে। কারণ 1 নম্বর পয়েন্টে কি আছে, খনিজ সম্পদের প্রাচুর্য। শিল্ড মালভূমি হওয়ায় এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ যেমন লোহা, তামা, নিকেল প্রভৃতি পাওয়া যায়, যার ওপর ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। এরপরে 2 নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। 2 নম্বর পয়েন্টটি আছে উৎকৃষ্ট কাঠ। বিস্তৃত সরল বর্গীয় তৃণভূমি থাকায় উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া যায়, যার উপর ভিত্তি করে কাগজ শিল্প, কাঠচেরাই শিল্প প্রভৃতি গড়ে উঠেছে। 3 নম্বর পয়েন্টে আছে প্রাণীজ কাঁচামাল। পর্যাপ্ত প্রাণীজ কাঁচামাল পাওয়া যায় বলে এখানে ফার শিল্প উন্নতি লাভ করেছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে উন্নত প্রযুক্তিবিদ্যা। কানাডার উন্নত মানের কারিগরি ও প্রযুক্তিবিদ্যা রয়েছে, যা শিল্প উন্নতিতে সাহায্য করে। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে বিদ্যুৎ শক্তি। সুলভ জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুতের যোগান রয়েছে। তো এই পয়েন্টগুলির জন্য এখানে শিল্পে খুব উন্নতি লাভ করেছে। এরপরে নেক্সট আমরা 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, কানাডিয়ান শিল্ড অঞ্চলের খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা দিয়ে কোশ্চেনটি এরকমভাবেও থাকতে পারে, কানাডা শিল্ড অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ ব্যাখ্যা করো। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর প্রাচীনতম এই কানাডিয়ান শিল্ড বা মালভূমি অঞ্চলটি নানাবিধ খনিজ সম্পদে সমৃদ্ধ। এসব মূল্যবান খনিজ দ্রব্য আহরণের উল্লেখযোগ্য কেন্দ্রগুলি হলো, 1 নম্বরে হচ্ছে এখানে নিকেল। সাডবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। এখান থেকে বিশ্বের 50% নিকেল উত্তোলিত হয়। এছাড়াও থমসন, লিন হ্রদ প্রভৃতি অঞ্চল থেকে প্রচুর নিকেল সংগ্রহ করা হয়। এরপরে আমরা 2 নম্বর পয়েন্টটি দেখে নেব। 2 দাগের পয়েন্টটি হলো আকরিক লোহা। ল্যাব্রাডর মালভূমি, কুইকবেক, গ্রেট বিয়ার, নিউ ফাউন্ডল্যান্ড ও সুপিরিয়র হ্রদ প্রভৃতি অঞ্চল থেকে উৎকৃষ্ট মানের ম্যাগনাটাইট, হেমাটাইট জাতীয় লৌহ আকরিক পাওয়া যায়। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে আকরিক তামা। তামা উত্তোলনে কানাডা পৃথিবীতে 3য় স্থান অধিকার করেছে। এর তাম্রখনিগুলি হল সাডবেরি, টিমিনিস, লিন হ্রদ প্রভৃতি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সোনা।
কানাডিয়ান শিল্ড অঞ্চলের টিমিনিস, শেরিডন, ফ্লিনফোন, গ্রেট বিয়ার, হ্রদ প্রভৃতি স্বর্ণ উৎপাদনে প্রসিদ্ধ। টিমিনিসের হলিঞ্জার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি। এরপর নেক্সট আমরা 5 নম্বর পয়েন্টটি দেখে নেব। 5 নম্বর পয়েন্টটি হলো রূপো। গ্রেট বিয়ার, থমসন, নোরান্ডা প্রভৃতি স্থানে পাওয়া যায়। এরপর 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, হ্রদ অঞ্চল পশুপালনে অত্যন্ত উন্নত কারণ 1 নম্বর পয়েন্ট হচ্ছে পশুচারণ ভূমি। হ্রদ অঞ্চলে বিস্তীর্ণ চরণভূমি থাকায় পশুগুলি সহজে বিচরণ করতে পারে। এরপরে নেক্সট পয়েন্টটি আমরা দেখে নেব। 2 নম্বর পয়েন্ট হলো পশুখাদ্যের সহজলভ্যতা। এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, ওট এবং বিভিন্ন ঘাস যেমন হে, ক্লেভার জন্মায়, যার ফলে পশুখাদ্যের যোগান নিয়মিত থাকে। 3 নম্বর পয়েন্ট হলো জলবায়ু। শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে পশুজাত দ্রব্য সংরক্ষণে বিশেষ সুবিধা হয়। 4 নম্বর পয়েন্ট হলো পশুজাত দ্রব্যের চাহিদা। বিভিন্ন পশুজাত দ্রব্য যেমন মাখন, চিজ, পনির, মাংস, দুধ প্রভৃতির ব্যাপক চাহিদা রয়েছে। 5 নম্বর পয়েন্ট হলো সংরক্ষণ। বিভিন্ন পশুজাত দ্রব্যের সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এরপরে নেক্সট আমরা 4 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 4 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, হ্রদ অঞ্চল কৃষিকাজে উন্নত কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, হ্রদ অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম কৃষি উন্নত অঞ্চল। এর কারণগুলি হলো 1 নম্বর পয়েন্টে ভূমি। এখানকার বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি কৃষিকাজের পক্ষে উপযুক্ত। 2 নম্বর মৃত্তিকা। এই স্থানটি উর্বর কৃষিজ মৃত্তিকা দ্বারা গঠিত, যা কৃষিকার্যের পক্ষে অত্যন্ত অনুকূল। 3 নম্বর পয়েন্ট হলো জলবায়ু। পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু ফসল যেমন গম, যব, ভুট্টা প্রভৃতির পক্ষে বিশেষ উপযোগী। এরপর নেক্সট আমরা 4 নম্বর পয়েন্টটি দেখে নেব। 4 নম্বর পয়েন্ট হলো মাটি। এখানকার উর্বর চার্নোজেম মাটি কৃষিকাজের পক্ষে আদর্শ। 5 নম্বর পয়েন্ট হলো জলসেচ। হ্রদগুলি থেকে কৃষির প্রয়োজনীয় জলসেচের মাধ্যমে সহজেই পাওয়া যায়। 6 নম্বর পয়েন্ট হলো শস্যাবর্তন। একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার ফলে একদিকে যেমন জমির উর্বরতা বজায় থাকে, তেমনি অপরদিকে উৎপাদনও বেশি হয়। 7 নম্বর পয়েন্ট হলো চাহিদা। জনবহুল অঞ্চল হওয়ায় হ্রদ অঞ্চলে কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। এরপরে আমরা নেক্সট যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি আছে সেটি দেখে নেব। 5 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষিকাজ ও পশুপালনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, সবার প্রথম আমরা কৃষিকাজ নিয়ে আলোচনা করব। তো কৃষিকাজের 1 নম্বর পয়েন্টে কি আছে, উৎপাদিত ফসল। হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ তরঙ্গায়িত ভূমি কৃষিকাজে বেশ উন্নত। এখানে উৎপাদিত ফসলগুলি হলো যেমন 1 নম্বরে ভুট্টা, যব, ওট, রাই, বিট প্রভৃতি। 2 নম্বরে হ্রদ অঞ্চলের তীরবর্তী ঢালু জমিতে বিভিন্ন রকম ফল যেমন আপেল, আঙুর চাষ হয়। 3 নম্বরে হ্রদ অঞ্চলের দক্ষিণে ভুট্টা চাষ হয়। 4 নম্বরে উত্তরাংশে হে, ক্লেভার প্রভৃতি ঘাসও পশুখাদ্য হিসাবে চাষ হয়। এরপরে আমরা 2 নম্বর পয়েন্টটি দেখে নেব। 2 নম্বর পয়েন্টটি হলো কৃষি পদ্ধতি। এখানে প্রধানত শস্যাবর্তন পদ্ধতিতে আধুনিক কৃষির যন্ত্রপাতির মাধ্যমে ব্যাপক কৃষিকাজ প্রথা অবলম্বন করে কৃষিকাজ করা হয়। এরপরে পশুপালন নিয়ে আমরা আলোচনা করব। পশুপালনের 1 নম্বর পয়েন্টটি হলো পশুখাদ্য ও পোষ্য। তো হ্রদ অঞ্চলের দক্ষিণাংশের বিশাল তৃণভূমিতে প্রচুর পশুখাদ্য হে, ক্লেভার, ভুট্টা চাষ করা হয়। এখানকার চরণ ক্ষেত্রগুলিতে উন্নত প্রজাতির গবাদি পশু, মেষ ও শূকর প্রতিপালন করা হয়। এরপরে আমরা 2 নম্বর পয়েন্টটি দেখে নেব। 2 নম্বর পয়েন্ট হলো পশুপালন পদ্ধতি। হ্রদ অঞ্চলে মাংস এবং দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের জন্য পশুপালন করা হয়। দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মাখন, ঘি, পনির, চিজ, মিষ্টি উৎপাদনের জন্য গবাদি পশুকে অত্যন্ত যত্ন সহকারে সুষম খাদ্য দিয়ে পালন করা হয়। 3 নম্বর পয়েন্ট হলো মাংস ও ডেয়ারি শিল্পকেন্দ্র। পশুজাত দ্রব্যভিত্তিক শিল্পের জন্য হ্রদ অঞ্চল পৃথিবী বিখ্যাত। মাংস উৎপাদন ও সংরক্ষণের জন্য শিকাগো, সেন্ট পল, সেন্ট লুই বিখ্যাত। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে আমরা দেখে নেব। 6 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি লেখো, অথবা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কিভাবে। তো এখানে অ্যান্সারটি দেখো, শিল্পোন্নতির কারণগুলি হলো
1 নম্বরে ভৌগোলিক অবস্থান। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরে সন্নিকেটে পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী অববাহিকায় এই শিল্পাঞ্চল অবস্থিত। দ্বিতীয় নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। দ্বিতীয় নম্বর পয়েন্টটি হলো খনিজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চলের স্থানীয় পর্যাপ্ত উৎকৃষ্ট লৌহ আকরিক, স্থানীয় ও পার্শ্ববর্তী অঞ্চলের উৎকৃষ্ট বিটুমিনাস শ্রেণীর কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় হ্রদ অঞ্চলে শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছে। 3 নম্বর হলো পশুজাত ও বনজ কাঁচামাল। হ্রদ অঞ্চলের নিকটবর্তী প্রেইরি তৃণভূমি, প্রাণীজ সম্পদ, মাংস, দুধ, চামড়া এবং নিকটবর্তী সরল বর্গীয় বনভূমি, উৎকৃষ্ট নরম কাঠসহ বিভিন্ন বনজ সম্পদ হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির বিশেষ সহায়তা করেছে। এরপর নেক্সট আমরা 4 নম্বর পয়েন্টটি দেখে নেব। 4 নম্বর পয়েন্টটি হলো রাসায়নিক দ্রব্যের প্রাচুর্য। হ্রদ অঞ্চলের বিভিন্ন শিল্পকেন্দ্রে উৎপাদিত বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ শিল্পে ব্যবহার করা হয়। 5 নম্বর পয়েন্ট হলো জলবায়ু। হ্রদ অঞ্চলের জলবায়ু মনোরম, শীতল, নাতিশীতোষ্ণ প্রাকৃতিক, যা শিল্প স্থাপন ও শিল্পের সঙ্গে যুক্ত সকল ব্যক্তির কর্মদক্ষতা বৃদ্ধি করে। 6 নম্বর পয়েন্ট হলো পর্যাপ্ত বিদ্যুৎ। স্থানীয় খনিজ তেল ও আমদানিকৃত কয়লা থেকে তাপবিদ্যুৎ এবং হ্রদ অঞ্চলের খরস্রোত, নদ নদী ও বিভিন্ন প্রকার জলপ্রপাত থেকে উৎপন্ন জলবিদ্যুৎ নানান শিল্পে ব্যবহার করা হয়। এরপর নেক্সট আমরা 7 নম্বর পয়েন্টটি দেখে নেব। এরপরে রয়েছে 7 নম্বর পয়েন্ট, অর্থাৎ সর্বশেষ পয়েন্ট যেটি রয়েছে উন্নত পরিবহন। সেন্ট লরেন্স আটলান্টিক জলপথ ও মানুষ্যসৃষ্ট খালপথ, জলের ন্যায় বিন্যস্ত সড়কপথ ও রেলপথ এবং উন্নত বিমানপথ হ্রদ অঞ্চলের শিল্পোন্নতিতে সাহায্য করেছে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 10 দক্ষিণ আমেরিকা এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব। প্রতিটি কোশ্চেন এখানে উত্তর সহ আলোচনা করা আছে, পরপর কোশ্চেন অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। তো সবার প্রথম একের দাগে কি আছে, দু একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় আছে সেই কোশ্চেনগুলি আমরা এখানে আলোচনা করেছি। একের দাগের একের প্রশ্নটি কি আছে, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? তো এখানে অ্যান্সার হবে আন্দিজ। এরপর নেক্সট আমরা একের দাগে 2 এর কোশ্চেনটি দেখে নেব। 2 এর দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি, অথবা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? তো এখানে অ্যান্সার হবে আমাজন। 3 এর দাগের কোশ্চেনটি কি আছে, তামা উৎপাদনে পৃথিবীর কোন দেশ প্রথম? তো এখানে অ্যান্সার হবে চিলি। এরপর নেক্সট আমরা 4 এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 4 এর দাগের কোশ্চেনটি কি আছে, কোন শহরকে চিরবসন্তের শহর বলা হয়? তো এখানে অ্যান্সারটি হবে কুইটো শহরকে। এরপর নেক্সট আমরা 5 এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 5 এর দাগের কোশ্চেনটি কি আছে, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, অথবা আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এখানে অ্যান্সার হবে আকন কাগুয়া, উচ্চতা 6960 মিটার। 6 এর দাগের কোশ্চেনটি কি আছে, কোন পার্বত্য অঞ্চলকে কার্ডিলেরা বলা হয়? তো এখানে অ্যান্সারটি হবে আন্দিজ পার্বত্য অঞ্চলকে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 7 এর দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এখানে অ্যান্সারটি হবে রো রাইমা, 2769 মিটার। এরপরে 8 এর দাগের কোশ্চেনটি কি আছে, দক্ষিণ আমেরিকার 2টি আগ্নেয়গিরির নাম করো। তো এখানে অ্যান্সারটি হবে কটোপাক্সি ও চিম্বোরাজু। এরপরে নেক্সট আমরা 9 এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 9 এর দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের সবচেয়ে বড় শহরটির নাম কি? তো এখানে অ্যান্সারটি হবে রিও ডি জেনিরো। এরপরে নেক্সট 10 এর দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে এঞ্জেল জলপ্রপাত, 980 মিটার। 11 দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি? তো এখানে অ্যান্সারটি হবে টিটিকাকা হ্রদ, 3810 মিটার। 12 দাগের কোশ্চেনটি কি আছে, ইলোহা দা মারাজো কি? তো এখানে অ্যান্সার হবে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 13 দাগের কোশ্চেনটি কি আছে, আমাজন বেসিন প্রধানত কোন দেশে অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে ব্রাজিল। 14 দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম কি? তো এখানে অ্যান্সার হবে সেলভা। এরপরে নেক্সট আমরা 15 দাগের কোশ্চেনটি দেখে নেব। 15 দাগের কোশ্চেনটি কি আছে, আমাজন অববাহিকায় বসবাসকারী 2টি উপজাতির নাম করো। তো এখানে অ্যান্সারটি হবে মুরা, সিপিবো। 16 দাগের কোশ্চেনটি কি আছে, আমাজন অববাহিকার বৃহত্তম শহর কোনটি? তো এখানে অ্যান্সার হবে বেলেম। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 17 দাগের কোশ্চেনটি কি আছে, পামস অঞ্চলের কোথায় বিখ্যাত গম বলয় অবস্থিত?
তো এখানে অ্যান্সারটি হবে বাহিয়া ব্লাঙ্কা। 18 দাগের কোশ্চেনটি কি আছে, দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বা গমের ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? তো এখানে অ্যান্সারটি হবে পামস অঞ্চলকে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 19 দাগের কোশ্চেনটি কি আছে, কোন শহরকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলে? তো এখানে অ্যান্সারটি হবে বুয়েন্স এয়ার্সকে। 2 দাগের কোশ্চেনটি কি আছে, শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো তোমাদের এক্সামে আছে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি দেখো। 2 দাগের 1 কোশ্চেনটি কি আছে, ড্যাশ হলো পামস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল? তো এখানে অ্যান্সারটি হবে গম। এরপর নেক্সট আমরা 2 দাগের 2 কোশ্চেনটি দেখে নেব। 2 দাগের কোশ্চেনটি কি আছে, আর্জেন্টিনার সাভানা জাতীয় তৃণভূমির নাম ড্যাশ? তো এখানে অ্যান্সারটি হবে এল গ্রান চাকো। 3 দাগের কোশ্চেনটি কি আছে, আমাজন অববাহিকায় কালো সোনা বলে ড্যাশ কি? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে রবার কি। 4 দাগের কোশ্চেনটি কি আছে, ড্যাশ অরণ্যকে পৃথিবীর জীবন্ত জাদুঘর বলে? তো এখানে অ্যান্সারটি হবে সেলভা। 5 দাগের কোশ্চেনটি কি আছে, ড্যাশ সিংহ দক্ষিণ আমেরিকার মৃতীয় আগ্নেয়গিরি? তো এখানে অ্যান্সারটি হবে আকন কাগুয়া। এরপরে নেক্সট আমরা 6 দাগের কোশ্চেনটি দেখে নেব। 6 দাগের কোশ্চেনটি কি আছে, ড্যাশ মালভূমি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত বিশিষ্ট মালভূমি? তো এখানে অ্যান্সারটি হবে বলিভিয়ার। 7 দাগের কোশ্চেনটি কি আছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যাংশের মালভূমির নাম ড্যাশ মালভূমি? তো এখানে অ্যান্সারটি হবে মাটো গ্রাসো। এরপর নেক্সট আমরা 8 দাগের কোশ্চেনটি দেখে নেব। 8 দাগের কোশ্চেনটি কি আছে, ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ সিংহ ড্যাশ? তো এখানে অ্যান্সারটি হবে পিকো ডো বানডাইরা। 9 দাগের কোশ্চেনটি কি আছে, লা প্লাটা নদীটি ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত ধারা? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে পারানা ও উরুগুয়ে। এরপরে 3 দাগ। 3 দাগে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, এমসিকিউ কোশ্চেনের সেট। 3 দাগের 1 কোশ্চেনটি কি আছে, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হলো? এর অপশানে আমাজন, বি এর অপশানে নীল, সি এর অপশানে মিসিসিপি, ডি এর অপশানে মিসৌরি? তো এখানে অ্যান্সারটি হবে আমাজন। এরপরে নেক্সট আমরা 3 দাগের 2 কোশ্চেনটি দেখে নেব। 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, মাটো গ্রাসো মালভূমিতে আছে বিখ্যাত জলপ্রপাত? এর অপশানে ইগুয়াসু, বি এর অপশানে ভিক্টোরিয়া, সি এর অপশানে আটবারা? তো এখানে অ্যান্সারটি হবে ইগুয়াসু। 3 দাগের কোশ্চেনটি কি আছে, আমাজন নদীর উত্তর দিকে অবস্থিত হলো? এ এর অপশানে গিয়ানা, বি এর অপশানে ব্রাজিল, সি এর অপশানে মাটো গ্রাসো উচ্চভূমি? তো এখানে অ্যান্সারটি হবে মাটো গ্রাসো উচ্চভূমি। এরপর নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনটি দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কি আছে, বলিভিয়া মালভূমি পৃথিবীর? এর অপশানে প্রথম, বি এর অপশানে দ্বিতীয়, সি এর অপশানে তৃতীয় উচ্চতম পর্বত বিশিষ্ট মালভূমি? তো এখানে অ্যান্সারটি হবে দ্বিতীয়। এরপর নেক্সট আমরা 5 দাগের কোশ্চেনটি দেখে নেব। 5 দাগের কোশ্চেনটি কি আছে, আমাজন অববাহিকার প্রধান বনজ উৎপন্ন দ্রব্য? এর অপশানে বাদাম, বি এর অপশানে আলু, সি এর অপশানে কলা, ডি এর অপশানে বেদানা? তো এখানে অ্যান্সারটি হবে বাদাম। এরপরে 6 দাগের কোশ্চেনটি কি আছে, বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ? এর অপশানে কলম্বিয়া, বি এর অপশানে ব্রাজিল, সি এর অপশানে আর্জেন্টিনা, ডি এর অপশানে ভারত? এখানে অ্যান্সারটি হবে ব্রাজিল। এরপর নেক্সট আমরা 7 দাগের কোশ্চেনটি দেখে নেব। 7 দাগের কোশ্চেনটি কি আছে, গোমাংস রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করে? এর অপশানে ব্রাজিল, বি এর অপশানে উরুগুয়ে, সি এর অপশানে আর্জেন্টিনা? এখানে অ্যান্সারটি হবে আর্জেন্টিনা। 8 দাগের কোশ্চেনটি কি আছে, পাম শব্দের অর্থ? এর অপশানে উচ্চভূমি, বি এর অপশানে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র, সি এর অপশানে বিস্তীর্ণ মরুভূমি, ডি এর অপশানে উপকূল? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। এরপরে নেক্সট আমরা 9 দাগের কোশ্চেনটি দেখে নেব। 9 দাগের কোশ্চেনটি কি আছে, পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকা? এর অপশানে লানোস, বি এর অপশানে গ্রান চাকো, সি এর অপশানে পামস সমভূমি নামে পরিচিত? তো এখানে অ্যান্সারটি হবে গ্রান চাকো। সমস্ত রকমের 2 নাম্বার ও 3 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব। 2 নাম্বার ও 3 নাম্বারের প্রশ্ন এবং উত্তরগুলি পরপর দেখা যাক। তো সবার প্রথম 1 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, এখানে অ্যান্সারটি টোটাল 3টি পয়েন্টে আলোচনা করা আছে। সবার প্রথম পয়েন্ট, তীব্র জলস্রোত। আমাজন নদী সারা বছর প্রচুর জল বহন করে, সেই জন্য নদীতে সর্বদা প্রবল স্রোত লক্ষ্য করা যায়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে জোয়ার ভাটা। প্রবল বেগে জোয়ার ভাটা সংঘটিত হয় বলে কোনো রকম পলি আমাজন নদীর মোহনায় সঞ্চিত হতে পারে না। তৃতীয় নম্বর পয়েন্ট হলো সমুদ্র স্রোত। আমাজন নদীর মোহনায় প্রবল সমুদ্র স্রোত দেখা যায়, ফলে বাহিত পলি সঞ্চিত হওয়ার সুযোগ পায় না, ফলে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। এরপরে নেক্সট দ্বিতীয় নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, পম্পাস তৃণভূমি পশুপালনে উন্নত কেন?
তখন অ্যান্সারটি দেখো, পম্পাস তৃণভূমির অধিবাসীদের অন্যতম প্রধান জীবিকা হলো পশুপালন। এই অঞ্চলে পশুপালনের প্রভূত উন্নতির কারণগুলি হলো, তো পরপর আমরা পয়েন্টগুলি দেখে নেব। সবার প্রথম পয়েন্টটি হলো অনুকূল জলবায়ু। পম্পাস অঞ্চলে নাতিশীতোষ্ণ প্রকৃতির মনোরম জলবায়ু বিরাজ করে, যা তৃণভূমি সৃষ্টি ও পশুপালন উভয়কেই সাহায্য করে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো বিস্তীর্ণ চারণভূমি। পম্পাস অঞ্চলে বিস্তীর্ণ চারণভূমি দেখা যায়, যা এস্টেনসিয়া নামে পরিচিত, ফলে পশুচারণের জন্য পর্যাপ্ত ভূমি পাওয়া যায়। এরপরে আমরা তৃতীয় নম্বর পয়েন্টটি দেখে নেব। তৃতীয় নম্বর পয়েন্টটি হলো পশুখাদ্যের যোগান। এই অঞ্চলে পশুখাদ্যের পর্যাপ্ত যোগান রয়েছে। এই তৃণভূমির পশ্চিম অংশে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় নিকৃষ্ট তৃণ জন্মায়। এরূপ স্থানে মেষ, শূকর পালন করা হয়। আবার পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, উৎকৃষ্ট তৃণ আলফা জন্মায়, যা পশুদের অন্যতম প্রধান খাদ্য। এরপরে 4 নম্বর পয়েন্ট হলো চাহিদা। এখানে উৎপন্ন পশুজাত দ্রব্য যেমন দুধ, ঘি, মাখন, চিজ প্রভৃতির বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। এরপরে নেক্সট আমরা 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, পামস অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, পামস অঞ্চলের কৃষি ও শিল্পের উন্নতির কারণগুলি হলো, এখানে পয়েন্ট করে করে আলোচনা করা আছে। সবার প্রথম পয়েন্ট অনুকূল জলবায়ু। এখানকার জলবায়ু গম উৎপাদনের অনুকূল হওয়ায় এখানে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়, তাই পামস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার গমের ঝুড়ি বলা হয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো বিস্তীর্ণ চারণভূমি। বিস্তীর্ণ চারণভূমি থাকায় এখানে পশুপালন ব্যাপক উন্নতি লাভ করেছে। এরপরে আমরা তৃতীয় নম্বর পয়েন্টটি দেখে নেব। 3 নম্বর পয়েন্ট হলো কাঁচামালের প্রাচুর্য। শিল্পের জন্য প্রয়োজনীয় কৃষিজ ও পশুজাত কাঁচামাল এখানে সহজেই পাওয়া যায়, যা শিল্পের বিকাশে সাহায্য করেছে। 4 নম্বর পয়েন্ট হলো উন্নত প্রযুক্তি। উন্নত জাতের গো প্রজনন, তারের বেড়া, হাওয়া কল, কৃষি যন্ত্রপাতি, রেলপথ প্রভৃতির সুবিধা হওয়ায় পামস অঞ্চলে নানা ধরনের শস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে এটি পৃথিবীর একটি অন্যতম শস্য উৎপাদক অঞ্চলে পরিণত হয়েছে। এরপরে নেক্সট আমরা 4 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 4 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, পামস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, এক সময় পামস অঞ্চলে কেবল পশুপালন করা হলেও বর্তমানে এখানে প্রচুর কৃষিকাজ করা হয়। নিম্নলিখিত কারণে পামসকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। তো পরপর এখানে আমরা পয়েন্টগুলি ডিসকাস করে নেব। তো সবার প্রথম কারণ, এখানকার বিস্তীর্ণ সমভূমি বা মৃদু ঢালযুক্ত ভূমিভাগ যান্ত্রিক কৃষির পক্ষে উপযুক্ত। দ্বিতীয় নম্বর কারণ হলো এখানকার বৃহৎ আয়তন কৃষিজমি ব্যাপক কৃষি বা বাণিজ্য কৃষির উপযুক্ত। তৃতীয় নম্বর কারণ হলো উর্বর চার্নোজেম এবং পলি মাটি কৃষি উৎপাদনে আদর্শ। 4 নম্বর কারণ হলো ভৌম জলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা এখানে গড়ে উঠেছে। এরপর নেক্সট আমরা 5 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, টিকা লেখো সেলভা। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, নিরক্ষরেখার উভয় পাশে ব্রাজিলের আমাজন অববাহিকা, পেরু, কলম্বিয়া এবং গিয়ানা, ভেনেজুয়েলা, সুরিনাম, বলিভিয়া, ফ্রেঞ্চ গিয়ানা প্রভৃতি দেশের উপকূল সমভূমিতে সৃষ্ট নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা বলা হয়। এরপরে সেলভার বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। এরপর দেখো বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি আছে, সারা বছর ধরে প্রচুর উষ্ণতা ও বৃষ্টি পায় বলে এই বনভূমির গাছগুলি চিরসবুজ থাকে, তাই এই বনভূমিকে চিরহরিত বৃক্ষের বনভূমি বলা হয়। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি, প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছগুলির দৈর্ঘ্য খুব বেশি, একটি প্রায় 40 থেকে 50 মিটার ও বা তারও বেশি দীর্ঘ। এরপর রয়েছে উদ্ভিদ সমূহ। এই অরণ্যের উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল মেহগিনি, আবলুস, ব্রাজিল নাট, রবার, রোজউড, টাগুয়া নাট প্রভৃতি। অরণ্যের তলদেশে লতা, গুল্ম, আগাছা ইত্যাদিতে পূর্ণ থাকে। এরপরে নেক্সট আমরা 6 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 6 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে, যেমন আটাকামা মরুভূমি। কারণ দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের অনুবাদ ঢালে, অর্থাৎ আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই বায়ু যখন মহাদেশের পশ্চিম প্রান্তে উপস্থিত হয় তখন দীর্ঘ পথ
স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করার ফলে তাতে আর জলীয় বাষ্প সেরকম থাকে না। ফলে মহাদেশের পশ্চিমাংশে, যা আন্দিজ পর্বতমালার প্রতিবার ঢালে অবস্থিত, সেখানে বৃষ্টিপাত সেরূপ হয় না। ফলে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে। এরপরে নেক্সট আমরা 7 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 7 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের উষ্ণতা সারা বছর বেশি থাকে কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূলে উষ্ণতা সারা বছর বেশি থাকে কারণ 1 নম্বর পয়েন্ট, পর্বতের অবস্থান। দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলে বিস্তীর্ণ রয়েছে সুদীর্ঘ শীতল আন্দিজ পর্বতশ্রেণী। প্রশান্ত মহাসাগর থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পর্বতের পূর্ব ঢালে এই বায়ুর গতিপথে বৃষ্টিছায় অঞ্চল সৃষ্টি করে, ফলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় ও শুষ্ক ঋতু বিরাজ করে। এরপর আমরা 2 নম্বর পয়েন্টটি দেখে নেব। 2 নম্বর পয়েন্টটি হলো সমুদ্র স্রোতের প্রভাব। দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল বরাবর উষ্ণ ব্রাজিল স্রোত প্রবাহিত হওয়ায় এখানে সারা বছর উষ্ণতা বেশি থাকে। এরপরে নেক্সট 8 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। অ্যান্সারটি দেখো, বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি আছে, দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য, এই নদীগুলির বেশিরভাগই পশ্চিম থেকে পূর্ব বা দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য, এই নদীগুলি অধিকাংশ দীর্ঘ ও আয়তনে বিশাল। 4 নম্বর বৈশিষ্ট্য, নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জল উভয় দ্বারাই পুষ্ট, তাই নিত্যবহ। এরপর নেক্সট আমরা 9 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 9 দাগের কোশ্চেনটি কি আছে, চিরগোধূলি অঞ্চল কাকে বলে? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা অরণ্য বলা হয়। সারা বছর ধরে প্রচুর বৃষ্টিপাত হয় বলে এই প্রকার বনভূমির গাছগুলি খুবই ঘন জন্মায়। ফলে গাছের পাতাগুলি পরস্পরের সঙ্গে মিশে একটি চাঁদোয়া সৃষ্টি করে। এর ফলে সূর্যালোক অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। অরণ্যের মধ্যে এক অন্ধকারচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। এই জন্য এই বনভূমি অঞ্চলকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। এরপরে নেক্সট আমরা 10 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 10 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, এস্টেনসিয়া কি? তো এখানে অ্যান্সারটি দেখো, উৎকৃষ্ট ঘাস আলফার বৃদ্ধিতে সাহায্য করে, ফলে এই অঞ্চলের প্রতিপালন করা হয়। পশুপালনের জন্য নিয়োজিত আর্জেন্টিনার বৃহৎ আয়তন খামারগুলিকে এস্টেনসিয়া বলে। এই খামারগুলির আয়তন প্রায় 50,000 একর ও এখানে আনুমানিক 20,000 পশুপালন করা হয়। সমস্ত রকমের 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব। পরপর কোশ্চেন অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম 1 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, পামস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালনের বর্ণনা দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, সবার প্রথম এখানে কৃষিকাজের বর্ণনা দেওয়া আছে। পামস দক্ষিণ আমেরিকার একটি প্রধান কৃষি সমৃদ্ধ অঞ্চল। 1 নম্বরে বিস্তীর্ণ সমতল ভূমি, 2 নম্বরে নাতিশীতোষ্ণ জলবায়ু ও পর্যাপ্ত বৃষ্টিপাত, 3 নম্বরে উর্বর চার্নোজেম ও পলি মৃত্তিকা, 4 নম্বরে ভৌমজলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ, 5 নম্বরে মিশ্র কৃষি ব্যবস্থা প্রবর্তন প্রভৃতি কারণে এখানে কৃষি ব্যবস্থা দ্রুত হারে বিকাশ লাভ করছে। গম এই অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। গম উৎপাদনে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে প্রথম এবং রপ্তানিতে পৃথিবীতে পঞ্চম। এছাড়া এখানে ভুট্টা, জব, তিসি, বার্লি, কার্পাস, তামাক, ইক্ষু, সোয়াবিন, সূর্যমুখী, ভোজ্য তৈলবীজ, আপেল, নাশপাতি, চেরি প্রভৃতি নানা রকম ফল, শাকসবজি এবং পশুখাদ্য আলফা ঘাস প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে দানাশস্য উৎপাদিত হয় বলে একে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। এরপরে নেক্সট আমরা পশুপালন সম্পর্কে দেখে নেব। এরপরে দেখো পশুপালন। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও উরুগুয়ে পম্পাস তৃণভূমি পৃথিবীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পশুপালন কেন্দ্র। 1 নম্বরে বিশাল অঞ্চল জুড়ে তৃণভূমির অবস্থান। 2 নম্বরে পুষ্টিকর পশুখাদ্য হিসাবে আলফা ঘাসের চাষ। 3 নম্বরে পশুপালনের উপযোগী নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি অনুকূল পরিবেশের কারণে এখানে পশুপালন খুবই উন্নত মানের। এখানে সাধারণত 2টি পদ্ধতিতে পশুপালন করা হয়ে থাকে, যথা 1 নম্বরে দেখো কৌচ নামক উপজাতি গোষ্ঠীদের দ্বারা যাযাবর পশুপালন এবং 2 নম্বরে বড় বড় কৃষি খামারে বাণিজ্যিকভাবে পশুপালন। এখানে প্রধানত গরু, মেষ, ভেড়া, শূকর প্রভৃতি পশুপালন করা হয়। এই সব পশু থেকে প্রচুর পরিমাণে মাংস
চামড়া, দুধ, দুগ্ধজাত দ্রব্য উৎপন্ন হয়। গোমাংস রপ্তানিতে আর্জেন্টিনা বিশ্বে প্রথম এবং উৎপাদনে চতুর্থ স্থান অধিকার করেছে। এরপর নেক্সট আমরা 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, দক্ষিণ আমেরিকার জলবায়ু কি কি উপাদান দ্বারা প্রভাবিত হয় তা উল্লেখ করো, অথবা দিয়ে দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি উল্লেখ করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, দক্ষিণ আমেরিকার জলবায়ু নিম্নলিখিত কারণগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সবার প্রথম 1 নম্বর অক্ষাংশ। দক্ষিণ আমেরিকার অবস্থান 12 ডিগ্রি উত্তর থেকে 55 ডিগ্রি 59 মিনিট দক্ষিণ অক্ষরেখার মধ্যে এবং নিরক্ষরেখা ও মকর ক্রান্তি রেখা এই মহাদেশের উপর দিয়ে বিস্তৃত। ফলে এই মহাদেশের উত্তর মধ্য অংশে জলবায়ু উষ্ণ আর্দ্র এবং দক্ষিণে নাতিশীতোষ্ণ প্রকৃতির। দ্বিতীয় নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। দ্বিতীয় নম্বর পয়েন্টটি হলো মহাদেশের আকৃতি। দক্ষিণ আমেরিকা মহাদেশটি ত্রিভুজাকার। এর উত্তর ভাগ প্রশস্ত হওয়ায় সামুদ্রিক প্রভাব মহাদেশের অভ্যন্তর ভাগ পর্যন্ত পৌঁছাতে পারে না। আবার দক্ষিণ দিকটি ক্রমশ সংকীর্ণ হয়ে যাওয়ার জন্য সামুদ্রিক প্রভাব বিশেষভাবে অনুভূত হয় না। ফলে জলবায়ুর তারতম্য পরিলক্ষিত হয়। এরপরে 3 নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। 3 নম্বর পয়েন্ট হলো পর্বতশ্রেণীর অবস্থান। আন্দিজ পর্বতের অবস্থান মহাদেশের জলবায়ু ও বৃষ্টিপাতকে প্রভাবিত করে। উচ্চতা অধিক হওয়ার জন্য পার্বত্য অঞ্চলের আবহাওয়া শীতল ও আরামদায়ক। প্রশান্ত মহাসাগর থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টিছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে। 4 নম্বর পয়েন্ট হলো সমুদ্র থেকে দূরত্ব। মহাদেশটির দক্ষিণাংশ সংকীর্ণ বলে এখানে সামুদ্রিক প্রভাবে জলবায়ুর কিছুটা সমভাবাপন্ন থাকে। উত্তরাংশ প্রশস্ত হওয়ায় সমুদ্র থেকে দূরত্বের জন্য অনেক স্থানের জলবায়ু চরম ভাবাপন্ন হয়। এরপর নেক্সট আমরা 5 নম্বর পয়েন্টটি দেখে নেব। 5 নম্বর পয়েন্টটি হলো সমুদ্র স্রোতের প্রভাব। শীতল পেরু স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয় বলে ওই উপকূল শীতল ও শুষ্ক থাকে। অপরদিকে উষ্ণ ব্রাজিল স্রোতের প্রভাবে পূর্ব উপকূলে ব্রাজিলে প্রচুর বৃষ্টিপাত হয়। এরপর নেক্সট 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির বিভাগগুলি কি কি, যে কোনো একটির সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা পশ্চিমের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশকে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে 4টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে পশ্চিমের পার্বত্য অঞ্চল, 2 নম্বরে উত্তর ও পূর্ব ভাগে উচ্চভূমি ও দক্ষিণের মালভূমি, 3 নম্বরে মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি, 4 নম্বরে উপকূলের সমভূমি ও বদ্বীপ সমূহ। নিচের ভাগগুলি সম্পর্কে আলোচনা করা হলো। তো এখানে একটি ভাগ নিয়ে আলোচনা করা আছে, পশ্চিমের পার্বত্য অঞ্চল নিয়ে। তো পশ্চিমের পার্বত্য অঞ্চলে সম্পর্কে আমরা এখানে দেখে নেব। তো পশ্চিমের পার্বত্য অঞ্চল দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর প্রায় অবিচ্ছিন্নভাবে অবস্থান করেছে প্রায় 7,200 কিমি দীর্ঘ আন্দিজ পর্বতমালা। এটি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। এর গড় উচ্চতা প্রায় 3,600 মিটার। সবার প্রথম দেখো 1 নম্বরে পর্বত শ্রেণী। পশ্চিম থেকে পূর্বে 3টি পর্বত শ্রেণী নিয়ে আন্দিজ পর্বতমালা শুরু হয়েছে। এরা হলো যথাক্রমে 1 নম্বরে কার্ডিলেরা অক্সিডেন্টাল, 2 নম্বরে কার্ডিলেরা সেন্ট্রাল, 3 নম্বরে কার্ডিলেরা ওরিয়েন্টাল। এরপরে 2 নম্বর পয়েন্ট পর্বত শৃঙ্গ সম্পর্কে দেখে নেব। 2 নম্বর পয়েন্ট হলো পর্বত শৃঙ্গ। আন্দিজ পর্বত শ্রেণীর প্রায় 50টিরও ওপর সুউচ্চ শৃঙ্গ আছে। আন্দিজের সর্বোচ্চ শৃঙ্গ হলো আকনকাগুয়া, প্রায় 6,960 মিটার। এটি চিলিতে অবস্থিত। অন্যান্য শৃঙ্গগুলি হলো বোনেটে 6,872 মিটার, 2 নম্বরে ইলিমালি 6,457 মিটার, 3 নম্বরে হচ্ছে চিম্বোরাজো 6,272 মিটার, তারপরে রয়েছে কটোপাক্সি 5,896 মিটার প্রভৃতি। এরপর নেক্সট আমরা 3 নম্বর পয়েন্ট আগ্নেয়গিরি সম্পর্কে দেখে নেব। 3 নম্বর পয়েন্ট হলো আগ্নেয়গিরি। আন্দিজের সর্বোচ্চ শৃঙ্গ আকনকাগুয়া হলো একটি মৃত আগ্নেয়গিরি। কটোপাক্সি ও চিম্বোরাজো হলো 2টি বিখ্যাত সক্রিয় আগ্নেয়গিরি। এরপরে 4 নম্বরে হলো হ্রদ। আন্দিজ পর্বতে সৃষ্ট হয়েছে বেশ কয়েকটি হ্রদ, যেমন চিলি ও আর্জেন্টিনায় রয়েছে রাঙ্কো, টোডো, পেরুর জুনিন প্রভৃতি। পেরু ও বলিভিয়ার সীমান্তে অবস্থিত টিটিকাকা পৃথিবীর উচ্চতম হ্রদ। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।